বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়েছিল ১৯৭১ সালে। তবে সেই যুদ্ধ শেষ হওয়ার পরও থেমে থাকেননি কিছু তরুণ যোদ্ধা। তারা আবারও অস্ত্র তুলে নিয়েছিলেন। গন্তব্য লেবানন, শত্রু ছিল ইসরায়েল, উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের মুক্তি। সেই সব সাহসী স্বেচ্ছাসেবক আজ প্রায় সবাই ৭০-এর কোঠায়। কেউ কেউ বেঁচে আছেন, অনেকেই প্রয়াত। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। ৬৭ বছর বয়সী জিয়াউল কবির দুলু ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে এটি তার একমাত্র যুদ্ধের অভিজ্ঞতা নয়। পরবর্তীতে তিনি ফিলিস্তিনের পক্ষে একটি যুদ্ধে অংশ নিয়েছিলেন। মেজর এম.এ. জলিল পাঠিয়েছিলেন এই যোদ্ধাদের। যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অফ কংগ্রেসের ১৯৮৮ সালের সেপ্টেম্বর মাসের একটি প্রতিবেদন অনুযায়ী ১৯৮০-এর দশকে প্রায় ৮,০০০ বাংলাদেশি যুবক প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছিলেন। জিয়াউল কবির দুলু ছিলেন তাদের মধ্যেই একজন। বাংলাদেশি যুবকেরা প্রায় ৫,৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফিলিস্তিনের যুদ্ধে অংশ নেন। এদের মধ্যে কমপক্ষে ৪৭৬ জনকে ইসরায়েলি বাহিনী আটক করে এবং তারা কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার হন। যুদ্ধে অংশ নেওয়া সবাই শুধু ইসলামী অনুভূতি থেকেই অনুপ্রাণিত ছিলেন না। দুলু জানান, তার দলে ২ জন হিন্দুও ছিলেন। যেসব স্বেচ্ছাসেবক ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা প্রধানত ছিলেন মেজর এম.এ. জলিলের অনুসারী। মেজর জলিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সেক্টর ৯-এর কমান্ডার ছিলেন। যুদ্ধে অংশ নেওয়া অনেকেই আর বেঁচে নেই। ফিলিস্তিনের জন্য জীবন বাজি রেখে লড়াই করার সময় তারা ছিলেন তরুণ, কিন্তু এখন বেঁচে থাকা প্রায় সবারই বয়স ৭০ বা তার বেশি। তবুও তাদের সাহস ও উৎসাহ কমেনি। ফিলিস্তিনের প্রতি তাদের ভালোবাসা এখনও প্রবল। বাংলাদেশিরা ১৯৮০ সালে ফিলিস্তিনের যুদ্ধে যোগ দিতে যাত্রা শুরু করেন। ১৯৮১ সালের শুরুর দিকে মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু সহ ৪৭ জন বাংলাদেশি লেবাননের উদ্দেশ্যে যাত্রা করেন। এই দলে ছিলেন ছাত্র, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, জাসদের সদস্য এবং কর্নেল তাহেরের বিপ্লবী সৈনিক সংগঠনের সদস্যরা। এরকম একজন বিশিষ্ট যোদ্ধা ছিলেন বৈমানিক সাইফুল আজম। তিনি ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধে তার ভূমিকার জন্য স্মরণীয়। জর্ডানের পক্ষে লড়াই করে তিনি প্রথম ৭২ ঘণ্টায় ৩টি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার বিরল কৃতিত্ব অর্জন করেন। এর জন্য তিনি ইরাক ও জর্ডানের বিশেষ সম্মাননা লাভ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেক্টর ১১-এর যুদ্ধ করার সময় পায়ে গুলি খাওয়া আবু তাহের সরকার লেবাননে সম্মুখ যুদ্ধের তীব্র অভিজ্ঞতার মুখোমুখি হন। এমনকি তিনি পিএলও প্রধান ইয়াসির আরাফাতের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক ১৯৮১ সালের শেষের দিকে ১০৫ জন স্বেচ্ছাসেবকের একটি দলের সঙ্গে পিএলওতে যোগ দেন। তিনি সেই ৪৭৬ জন বাংলাদেশির একজন যারা ইসরায়েলি বাহিনীর হাতে বন্দিত্বের বিভীষিকাময় অভিজ্ঞতার শিকার হন। এতে তিনি তার ডান কানের শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। ১৯৮২ সালের নভেম্বর-ডিসেম্বরের দিকে আন্তর্জাতিক রেড ক্রস তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের নিবন্ধন করে। ১ মাসের মধ্যে তাদের লেবাননে স্থানান্তর করা হয়। সেখান থেকে বৈরুত বিমানবন্দরে আনা হয় এবং ৩ ডিসেম্বর তারা বাংলাদেশে পৌঁছান। ২২ থেকে ২৫ জন বিভিন্ন দেশে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন রেড ক্রসকে। তারা রাজনৈতিক আশ্রয় নিয়ে ওই দেশগুলোতে থেকে যান আর দেশে ফেরেননি। তাদের মধ্যে কেউ কেউ জাসদের আন্ডারগ্রাউন্ডের সদস্য ছিলেন, আবার কারো নামে মামলা ছিল। লেবানিজ সংবাদপত্র আল আখবার ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে অতীতকে স্মরণ ১৯৮০ দশকের প্যালেস্টাইনের জন্য বাংলাদেশি যোদ্ধারা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে কামাল মুস্তফা আলীর কাহিনী তুলে ধরা হয়। দক্ষিণ বৈরুতের শাতিলা শরণার্থী শিবিরের বাইরে ফিলিস্তিনি শহীদ কবরস্থানে তার সমাধি অবস্থিত। সেখানে ফিলিস্তিনের হয়ে লড়াইয়ে অংশগ্রহণ করা অনেক যোদ্ধার কবর রয়েছে। ফিলিস্তিনিদের কবরগুলোর মধ্যে কিছু বিদেশিদেরও কবর রয়েছে, যার মধ্যে আলী মুস্তফার কবরও রয়েছে। তার কবরের ওপর কোরআনের সূরা আল ইমরানের একটি আয়াত লেখা আছে। আয়াতটি হলো, আল্লাহর পথে নিহতদেরকে মৃত মনে করো না, বরং তারা তাদের প্রভুর কাছে জীবিত, তার কাছ থেকে রিজিক পাচ্ছে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।